জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন ঘোষণা দিয়েছেন। এই ব্যাপারে জনগণের মতামত জানতে চেয়েছেন যে কিভাবে আসবেন বা কি ঘটতে পারে। একজন আমাকে বলেছে যে রোডে না, তিনি বিমানেই আসবেন। বলতেছে যে ভারত নাকি তাকে বা কোনো দেশ সরাসরি কোনো বিমানেই তাকে না। এটা কি সম্ভব? এটা আপনি কি মনে করেন? কারণ এয়ারপোর্ট তাকে ক্লিয়ারেন্স না দিলে তো বাংলাদেশ সরকারের বিমান মানে এভিয়েশন যারা আছে তারা সিগন্যাল না দিলে তো আপনি কোনো এয়ারপোর্টে নামতে পারবেন না। হেলিকপ্টার যে কোনো জায়গায় নামানো যায়, কিন্তু বিমান তো আর নামানো যায় না। আমার কাছে মনে হয় যদি এটাও ঘটে সেটা তো হেলিকপ্টার দিয়ে হবে, কিন্তু বিমানে কি সম্ভব? আদৌ শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে বা শাহ আমানত বিমানবন্দরে নামা সম্ভব? দেখেন, প্রথম কথা হলো গিয়ে উনি ভারতে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, এটা আপনাকে বলতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি ভারতে আছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে কথার কথা, আমরা যদি ধরে নিই শেখ হাসিনা অপরাধী, তো শেখ হাসিনা যে অপরাধী তাকে তো বাংলাদেশ সরকারেরই উচিত হবে ট্রাভেল পাস দেওয়া। বিচার করবো, তাহলে তুমি তার ট্রাভেল পাস দিবা না? এখন ট্রাভেল পাস না দিলে তো ওখান থেকে ধরেন ইমিগ্রেশন, তো এই ধরেন ইমিগ্রেশন পাশে একটা জায়গা আছে, ওপাশে একটা, ধরেন যদি আমরা ল্যান্ড বর্ডারের কথা চিন্তা করি, তাহলে সে বুড়িমারি দিয়ে ঢুকে ওখানটা পার হয়ে তারপর এখানে। আর এই যে জায়গাটা, ল্যান্ড জিনিসটা আর এয়ারপোর্ট জিনিসটা তো এক না ভাই। এয়ারপোর্টের ব্যাপারটা ল্যান্ডের জিনিসটা এক না। এখন এইখানে যদি বাংলাদেশ সরকার তারে আনবে, যদি পাস না দেয়, ট্রাভেল পাস না দেয় তাকে আসার, হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনাকে যে তার ভয়ে সরকার কাঁপে, থরথর করে কাঁপছে। তার কারণে তাকে ট্রাভেল পাস দিবে না। স্বাভাবিক। এটা নিশ্চিত থাকেন যে যখন শেখ হাসিনা এই কথাটি বলেছেন যে ডিসেম্বরে আসব, এটা ধরে নিলাম উনি একটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছে, তাতেই ওদের কাপড় ভিজে গেছে, হাগা ছুটে গেছে, পাতলা পায়খানা ছুটে গেছে, এখন যখন আর একটা দেশ, ভারত আর একটা দেশ, বাংলাদেশ আর একটা দেশ যখন এখানে আসবে, তখন তো একটা ট্রাভেল পাসের একটা ব্যাপার থাকবে। শেখ হাসিনা কিন্তু বন্দি বিনিময় চুক্তি যে দুই দেশের সাথে আছে সেই হিসেবে কিন্তু আসছে না। সেই সুযোগ নেই। যদি আসে তাহলে ওইখানে শেখ হাসিনাকে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে ওই জায়গা থেকেই তাকে বর্ডারে এনে এইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে। আপনার কি মনে হয় সেইটা করবে শেখ হাসিনার সাথে? এত সোজা। এখন যদি তারেক রহমান সরকার শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু না করে, তাহলে বুঝতে হবে তারেক রহমানের পাতলা পায়খানা যে শুরু হয়েছে, পাতলা পায়খানা এখনো বন্ধ হয় নাই। এই যে আমাদের একজন দর্শক ছোট্ট একটা মন্তব্যই করেছে, তিনি প্রশ্ন করেন নাই যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট, রাজনীতির এবং সবকিছুই আমাদের নষ্ট। এটা ভবিষ্যৎ প্রজন্মের নষ্ট কিছু হয়তো বলতে চেয়েছে, লেখা শেষ করে নাই, অথবা বলতে চেয়েছে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি নষ্ট হয়ে গেছে। তো এই ভাষাগুলো দিয়ে কি আপনার কি মনে হয় যে আমরা আবার সে ফিরে আসবো বা আসতে পারবো, বা আসলে কিভাবে আমরা আবার স্বাভাবিক সেই 70 দশকের 90 দশকের যে ছাত্র আন্দোলনের ঐতিহ্য, সেটা কি বাংলাদেশে ফিরে আসবে মনে হয় আপনার? 52 আর 47 48-এর আন্দোলন, ভাষা আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, এগুলো কি ফিরে আসবে মনে হয় আপনার? সম্ভব? দেখেন ফরিদ ভাই, আপনি তো নিজে একজন ভাষাবিদ, আপনাকে আর কি বলবো। ভাষা পরিবর্তন হয়, ভাষা একটি সবচাইতে বেশি পরিবর্তনশীল একটি কালচারাল যে অংশটি বেশি পরিবর্তিত হয় তার মধ্যে অন্যতম ভাষা। বাংলাদেশের প্রতি 10 কিলোমিটার পর পর ভাষার একটি উচ্চারণ বদলে যায়, উচ্চারণ পার্থক্য, একই শব্দ বদলে যায়। 52 আর আপনার বর্তমান সময়, এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার পার্থক্য কত? 70, প্রায় 70-এর কাছাকাছি বছর। তো এই টাইম ফ্রেম, এবং প্রতি এক দশক পরপরও ভাষার মধ্যে নতুন শব্দ যুক্ত হয়, শব্দ বাদ পড়ে যায়, এবং কিছু শব্দের অর্থগত পরিবর্তন হয়। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আতেল শব্দটি কিন্তু অত্যন্ত উচ্চমার্গীয় একটি শব্দ। আতেল যদি কাউকে আগে আতেল বলে যাকে পরিচয় করিয়ে দেওয়া হতো, সম্মানী ব্যক্তি, বোধ জ্ঞান, মানে তার অনেক বেশি বোধ আছে, বা সে অনেক ভাবুক, বা তার সে ধরেন আপনার কিভাবে বুঝাবো আপনাকে, সে
স্বাভাবিক মানুষের থেকে তার রুচিবোধ একটু ভিন্ন, এই হিসেবে কিন্তু আতেল শব্দটা ব্যবহার করা হতো। আর এখন সেই আতেল শব্দটি ব্যবহার করা হয় নেগেটিভ অর্থে। নেগেটিভ অর্থে। আবার ধরেন গণ্ডগ্রাম। গণ্ডগ্রাম শব্দটার অর্থ কিন্তু বড় গ্রাম। এবার সেই গণ্ডগ্রাম হয়তো হয় সে গণ্ডগ্রামের ছেলে, মানে এখন কিন্তু ব্যাপারটা এটি নেগেটিভ হয়ে গেছে। এখন যে বিষয় সেটি হলো গিয়ে, এটি হচ্ছে আমি আপনাকে এতক্ষণ যে পরিবর্তনগুলো বললাম, এই পরিবর্তনগুলো হয়েছে স্থান, কাল, পাত্রের কারণে। ইচ্ছা করে পরিবর্তন হওয়া যেই ভাষা, যেখানে হচ্ছে গিয়ে একজন যার কি বলে কাজী নজরুল ইসলামের পাশে যাকে মপ করে যাকে শোয়ানো হয়েছে, তার যে ভাষাগুলো, সেই ভাষাগুলো আমরা শুনেছি। এবং আপনি নিশ্চয়ই মনে আছে ওই যে একটা ড্রাগ এডিক্টেড মেয়ে আমাদের ফজলু ভাইকে নিয়ে কি ধরনের মিছিল দিল, বিশ্রী কথা বলল। এগুলো হচ্ছে গিয়ে আপনার একটা রাজনৈতিক দলে কিন্তু এন্ট্রি করাইছে, সেটি হচ্ছে জামায়াত ইসলাম। এটি কিন্তু বিএনপিও এই শব্দ আনে নাই, আওয়ামী লীগও কিন্তু এই শব্দ আনে নাই, জাতীয় পার্টিও আনে নাই, কমিউনিস্ট পার্টিও আনে নাই। এই শব্দ যুগল, এই ভাষা, এই শব্দগুলো হচ্ছে গিয়ে আপনার জামাতের নামক এই যারা বাংলাদেশের চিরশত্রু রাজনৈতিক দলটি, তারা এটি এনেছে। তবে আমি মনে করি বাংলাদেশের যে সামনের যে রাজনৈতিক পট পরিবর্তন হবে, এই যে একটি সুনামি হবে, তাতে জামাত বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে এবং এই যে অপসংস্কৃতি, অপকালচার রাজনীতিতে যেটি ঢুকেছে, এটি আর বাংলাদেশে থাকবে বলে আমার মনে হয় না। এই যে একটা কমেন্ট এসেছে দর্শকদের থেকে, আমি যদিও কমেন্টটা আরো 10 মিনিট পরে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আগেই দেখালাম, কারণ এটা খুবই জনগুরুত্বপূর্ণ। আপনি জানেন তিনি অভিনেতা হিসেবে, আবৃত্তিকার হিসেবে, নেতা হিসেবে, মন্ত্রী হিসেবে, সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে, এই যে আসাদুজ্জামান নূর, তার ভিডিওটা তো দেখেছেন যে কিভাবে তাকে দেখে মনে হচ্ছে কত পৃথিবীর সবচেয়ে অসহায় একটা মানুষ। এই যে জামাতেরা, শিবিরেরা এইভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে, এই আপনি যেটা একটু আগে বললেন যে একটা সময় আসবে এরা পালাবার পথ খুঁজে পাবে না এবং এরা নিঃশেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই নূরের ভিডিও, এই যে আসাদুজ্জামান নূরের যে ভিডিওটা এসেছে, এই ব্যাপারে যদি একটু একেবারে সংক্ষিপ্ত বলতেন। যদি আপনি বলে দিয়েছেন জামাতের কি বলে, কিন্তু আমরা, এটা কিন্তু আমাদেরও ব্যর্থতা যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ ছিলাম না বলে আজকে এটা করার সুযোগ পেয়েছে এই স্বাধীনতা বিরোধীরা। প্লিজ। দেখেন, জামায়াত ইসলাম আগস্টকে কেন্দ্র করে বা জুলাইকে কেন্দ্র করে যেই হত্যার সংস্কৃতি চালু করেছে এবং যেই ঘটনাটি করেছে, এর ফলে বাংলাদেশে অনেক কিছু করতে মানুষ ভয় পাচ্ছে। যেমন আমাকে একজন ফোন করেছিল, বাংলাদেশের একজন লেখক, কবি, ফোন করে এসে খুব আফসোস করলো যে কাজী নজরুল ইসলামের পাশে সে এরকম উল্লেখ করছে যে বাংলাদেশের একজন জাতীয় জারজ, মানে জাতীয় জারজ বলতে সে তার জন্ম পরিচয় নিয়ে বলে নাই, সে রাজনীতিতে একটি জারজ, রাজনীতিতে সে একটি জারজ এন্টিটি, তাকে ওইখানে মপ করে ওইখানে দাফন করা হলো। এটা নিয়ে সে আমার সাথে কথা বলছে। তখন আমি বললাম যে আপনারা কয় হাজার লেখক, কবি, সাহিত্যিক ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ, ওখানে দাফন করা যাবে না। তখন সে যেটা বললো যে আসলে এটা কতটা সম্ভব ছিল, আমাদেরও তো মেরে ফেলতো। তাই আমি বলছি যে এখন মানে যদি মেরে ফেলতো তাহলে আপনারা হয়তো মৃত্যুর ঝুঁকিটাই আপনাদের নিয়ে গিয়ে ওখানে এটা আটকাতে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে এই মানে ফিজিক্যালি না গিয়ে লিখিত ভাবেও কিন্তু করা যেত, কেউ কোনো প্রতিবাদ করে না। প্রথম আলোর মতো এই যে দালাল একটি পত্রিকা, এই দালাল পত্রিকাটি একটা বারের জন্য একটা কোথাও কিছু লিখেছিল যে আসলে ইসলামের পাশে কি করে তাকে খবর দেয়, অর্বাচীন এই মাদ্রাসা পাশ একটা গুয়ের দলা, কি যোগ্যতায় ওখানে যাবে? স্যার ডক্টর হুমায়ুন আজাদকে বুদ্ধিজীবী গুরুস্থানে কবর দিতে দেয় নাই না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি ছাত্র, তাকে কবর দিতে দেয় নাই সেখানে, অথচ একটি গুয়ের দলা, একেবারেই একটা টাটকা গুয়ের দলা। একজন দর্শক প্রশ্ন করেছে, টিটু ভাই আপনার বিস্ফোরা বইটা ইংরেজি অনুবাদ করতে চাই, আপনার অনুমতি চাই, ধন্যবাদ। আমি সেই দর্শককে আমি আগে বলে নেই,
সাইফুল বাতেন টিটু তার বইয়ের কপিরাইট মুক্ত করে দিয়েছে। আপনি অনুবাদ করতে পারেন। জি, টিটু আপনি বলেন। না, আপনি বিশ্বরা অনেক আগে ইংরেজিতে অনুবাদ আচ্ছা, হয়ে গেছে। তারপরেও আপনারা যদি কেউ করতে চান, করে আপনারা মতো করে আপনি বাংলা, ইংরেজি যেকোনো ভাষায় করতে পারেন। টিটুর এই ব্যাপারে কোনো কপিরাইট নাই। না, জি। ইংরেজির ব্যাপারে আমার একটু ও কপিরাইট বক্তব্য আছে। কেন বক্তব্য আছে? কারণ ধরেন যে ইংরেজিতে অনুবাদ এখন হয়েছে, সেই ইংরেজি হয়েছে। অনুবাদ আমি পড়েছি। ও তো সেটাই আসলে প্রথমত তো একজন লেখক হিসেবে আমার দায়িত্ব যে ওটি সঠিক অনুবাদ সঠিক ঠিক। হয়েছে কিনা। হ্যাঁ? আপনারা যারা তার কাছে কপি পাঠাবেন, অনুবাদ করেছে, কপি পাঠাইতে হবে, কনফার্ম করতে হবে। অবশ্যই আপনি ভালো এটি অলরেডি ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে অনুবাদ এবং হয়ে গেছে ভালো অলরেডি। অনুবাদ জি, জি, হয়েছে। জি। জি। এই যে একজন আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন যে যারা যে ভাষার যোগ্য তাদের সেই ভাষা প্রয়োগ হলে জোশ আসে না। কিন্তু আমরা এটা করতে চাই না আসলে। করতে চাই না। এই যে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। আসলে আমরা প্রিয় দর্শক, আমরা এই দেশের ভবিষ্যৎ যাতে অন্ধকারকে এই দেশের অন্ধকারকে ঠেকানো যায়, ভবিষ্যৎ অন্ধকার। সেই ঠেকানোর জন্যই আমরা কথা বলি। চেষ্টা করে যাই। আজকে আমাদের যে আয়োজন কোনো ব্যক্তি, গোষ্ঠী, দলের পক্ষে না। যদি অনেকে মনে করেন আমরা সেই দাবি করি না। আমরা চাই হ্যাঁ, আমাদের একটা পক্ষ আবার আছে। সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের প্রশ্ন। এই ব্যাপারে আমরা ছাড় দিতে পারব না। এই ব্যাপারে আমরা স্পষ্ট। বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল ২ জায়গাতেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকবে। এটা আমাদের কেবল দাবি নয়। এটা আমাদের লক্ষ্য। আমরা এর জন্য আন্দোলন করব। কোন দল আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতা, আপনি এই মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, তাহলে আমাদের বক্তব্য আপনার পক্ষে মনে হবে। যখনই আপনি মনে করবেন সাইফুল বাতের, টিটু ফরিদের বক্তব্য তো আমাদের পক্ষে না, তার মানে আপনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে না। আমরা এটার বক্তব্য আমাদের পরিষ্কার। জি। এটা কেন বললাম? অনেকেই মন্তব্য করে ভিন্নভাবে, তারা নেতিবাচক শব্দ উচ্চারণ করে। আমরা তো বাংলাদেশের পক্ষে। আপনি বাংলাদেশের পক্ষে হন, তাহলে আমাদের কথা আওয়ামী লীগের পক্ষে মনে হবে না। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, তাহলে আমাদের বক্তব্য আর আপনাকে মনে হবে না আমরা আওয়ামী লীগের পক্ষে। আপনি তো নিজে মুক্তিযুদ্ধের পক্ষে না, ৭২ সংবিধানের পক্ষে, তাই আওয়ামী লীগের। আচ্ছা, আরেকটা জিনিস বলে যে কবি কি যেন রায়হান নাকি মোহন রায়হান, হ্যাঁ, দেখলাম যে লাল বদরের রায় দাবড়াইলো, তিনিও লাল বদর। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এবং সে নিজেকে বলল, আমি শেখ মুজিবকে শেখ মুজিব বলি না। হ্যাঁ, তিনি শুধু এটাই বলা বাদ রাখছেন যে আমি তো গোলাম আজমকে নেতা মানে, এটা বলা বাদ রেখেছে। মানে কিরকম একটা, আর দেখেন লাল টুপি, লাল পরে আসে, একবার কয় জাসদ, ইনু, কমরেড ইনু আওয়ামী লীগে যোগ দিয়েছিল, বিরাট অন্যায় হয়ে গেছে। কিন্তু এখনকার কমরেডরা যে জামাতের সাথে বসে, এখন তিনি লজ্জা পান না। কিন্তু কমরেড ইনু আওয়ামী লীগের সাথে ঐক্য করেছেন, এর জন্য কিছু লাল বদরের বেয়া যায় গোসা, তার জন্য তারা জাসদ ছেড়ে দিয়েছে, কেউ বাসদ ছেড়ে দিয়েছে, কেউ বামপন্থী রাজনীতি ছেড়ে দিয়েছে। কিন্তু সেই বামপন্থীরাই কিন্তু জামাতের পাশে বসে। কি হাস্যকর ব্যাপার! মানে শেখ হাসিনা পাশে বসলে ওইটা বেজায় খারাপ, কিন্তু গোলাম আজমের পাশে, গোলাম আজমের দল, নিজামীর দল, সেই রাজাকার আল বদরের দলে পাশে বসলে কোনো ইজ্জত যায় না, এটা কোনো সমস্যা না। মানে আমাদের দেশের যে বামপন্থীদের, এদের কি আকল কি আসলেই শেষ হয়ে গেছে? নাকি এরা ওই যে শুনি যে বামপন্থীরা নাকি, আমিও একদা বামপন্থী রাজনীতি করেছি, তার মানে যে গাঁজা তো আর সবাই খায় না, কিন্তু অধিকাংশ যে খায়, সেই জন্য কি তাদের মাথা নষ্ট হয়ে যায় কিনা আমরা তা জানি না। আপনি ওই কবি বর্জ্যের সেখানে কবিতা পাঠ করতে গেলেন, এই ব্যাপারে কিছু কি বলতে চাইলে আপনি বলতে পারেন। আমি আপনাকে এখন ছোট্ট কয়েকটা প্রশ্ন নিব, তারপরে দর্শকদের প্রশ্নে আমরা চলে যাব। জি প্লিজ। দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে মোহন রায়হানের সাথে যা হয়েছে সেটা তার যা প্রাপ্য তার থেকে কম দিয়েছে। কম দিয়েছে, ইয়েস। ঠিক আছে? তার যা প্রাপ্য তা কম দিয়েছে। কারণ এরকম তো অনেক মোহন রায়হান আমাদের চোখের সামনের মোহন রায়হান হচ্ছে গিয়ে লালবাদর হয়েছিল। হুম। খুব আফসোস কথাটি এখানে বলতে হয়, সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় রাহুল আনন্দ দা। রাহুল দা যে এই টেকনিক তবে এখানে আসলে একটা ব্যাপার কি, এই সফলতাটা কিন্তু আসলে জামাতের। জামাত গল্পটাকে এমনভাবে সাজায়, দেখেন এটা তো শুধু জামাতের একার সাজানো গল্প না। হুম। জামাত সাজিয়ে এই যে পুরো জুলাইয়ের যে গল্পটা সেটির সাথে জামাত ছিল, ডক্টর ইউনূস আপনি এই যে বলছে যে বিদেশি লবিস্ট আমরা নিয়োগ করছি। এই লবিস্টের কাজ কি ছিল? নানা রকম বুদ্ধি বিবেচনা। বলছে যে তারা বিদেশি লবিস্ট নিয়োগ করেছে, তারা হ্যাঁ, এগুলো তো বিভিন্ন বুদ্ধি দিছে। এবার সেটা জামাত বুদ্ধি গ্রহণ করেছে। জামাতের নিজস্ব তো ধরেন শয়তানি বুদ্ধি তো আছেই। তাদের জন্মই হচ্ছে গিয়ে শয়তানের গুয়ের মধ্যে। হুম। হ্যাঁ, শয়তানের গুয়ের মধ্যে জামাতের জন্ম। তাদের এই শয়তানি বুদ্ধি আছে। অমুক প্রথম আলোর আরেকটা জামাতি প্রতিষ্ঠান প্রথম আলো, তাদের গু তাদের একটা ইয়া আছে। তো এই নানা সংস্থার
নানা প্রতিষ্ঠানের, নানা ব্যক্তির যে এই যে চক্রান্ত, এই হুম। চক্রান্তে আসলে অনেকেই বুঝে না বুঝে পা দিয়েছে। তার হুম। মধ্যে একজন হচ্ছে গিয়ে হ্যাঁ। মোহন বাগান। হুম? এবং একজন হলো গিয়ে ধরেন আমাদের রাহুল আনন্দ। হুম, হুম, তবে হুম। আবার কেউ এখানে বাঁধনকে আনবেন না। বাঁধন কিন্তু ছাত্রী সংস্থারই মেয়ে। কারণ হচ্ছে গিয়ে সে পুরো একদম প্রকাশ্যে লাইভে এসে হুম। টেলিভিশন প্রোগ্রামে বলেছে যে আমার জামাতকে ভালো লাগে। তো বলে জামাত হ্যাঁ। হ্যাঁ, বলে ফেলেছে। সেটা এমন না যে কোনো এআই দিয়ে বানানো ভিডিও বা কোনো এরকম না। তার হুম। জামাতকে ভালো লাগে। বাঁধন আমি যেহেতু মিডিয়ায় টেলিভিশনে কাজ করেছি, চাকরি করেছি, বাঁধনের মতো একটা মেয়ে মানে জামাতের এই উইং ও আছে। হুম, আমি এই বোঝাতে বুঝতে ঘটনাটা পারছি। এই উইং জামাতের আছে। উইংটাও আছে। আবার জামাতের সমকামী উইং ও আছে। আপনি ভাবতে পারেন? জামাতের একটা সমকামী উইং ও আছে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। আপনি মানে আমি বললাম না যে এ হচ্ছে জামাত হচ্ছে সেই কোকিল যে বাসা পেলেই সেখানে হ্যাঁ, ডিম পাড়ে আসে। সে সব কোকিলের বাসায় গিয়ে ডিম পাড়ে আসে। সব কাকের বাসায় ডিম পেড়ে সব আসে।